হে গাইস, ওয়েলকাম ব্যাক। তো কেমন আছো তোমরা? আবারও তোমাদের মাঝে নতুন গল্প নিয়ে আসা পড়লাম। গল্পের নাম চাঁদের পরি পার্ট 1 নিয়ে আসা পড়ছি। তো বেশি কথা না কয়ে শুরু করা যাক। বাবা মারা যাওয়ার ঠিক 1 মাসের মাথায় আম্মু অন্য একজনের সাথে চলে যায়। তখন আমার বয়স 12 বছর আর আমার ছোট বোনের বয়স 5 বছর। আমি মোটামুটি বাস্তবতা বুঝলেও আমার ছোট বোনটা তখন কিছুই বোঝে না। প্রতিদিন রাতে ঘুমানোর আগে আমার বোন আমাকে জিজ্ঞাসা করে, আম্মু কবে আসবে? আমি নির্বাক হয়ে চোখের পানি ছেড়ে বোনটার কপালে চুমু খেয়ে বলি, আম্মু আমাদের আব্বুকে খুঁজতে গিয়েছে, আব্বুকে পেলেই ফিরে আসবে। আমার নাম ইয়াশ আহমেদ আর আমার ছোট বোনের নাম সোহানা ইসলাম। মা চলে যাওয়ার পর আমার কাকারা মিলে এসেছিল আমাদের ভাই বোনকে এতিমখানায় রেখে আসবে। আমি তখন এতটুকু বুঝেছিলাম কাকারা আমাদের ঘর বাড়ি নিজেদের নামে করে নিতে চাইছে। তাই আমি রাজি হইনি এতিমখানায় যেতে। আমি বলছিলাম আমার আব্বুর রেখে যাওয়া এই বাড়ি থেকে আমরা ভাই বোন কোথাও যাব না। আমি আমার বোনকে লালন পালন করব, আমাদের কাউকে দরকার নেই। কিন্তু কাকার জোরাজুরি জবরদস্তি করে আমাদের কাছ থেকে ঘরবাড়ি দলিল টিপসই নিয়ে আমাদের ভাই বোনকে একটা এতিমখানায় দিয়ে আসে শহরে। এতিমখানায় গিয়ে দেখতে পেলাম আমাদের মতো আরো অনেক বাচ্চারা সেখানে। কিন্তু আমি তো এখানে থাকবো না। আমি আর আমার বোন কোনো নিয়ম শৃঙ্খলার বাধায় পড়তে চাই না। একদিন সুযোগ বুঝে এতিমখানা থেকে বোনকে নিয়ে পালিয়ে আসলাম। আসার সময় একটা বিড়াল ছানা সাথে করে নিয়ে আসে সোহানা। বিড়াল ছানার নাম দেয় জুজু। আমরা দেখতে পাই দুজন লোক চুরি করার উদ্দেশ্যে একটা বাড়ির দেওয়ালে টপকে সেখানে প্রবেশ করছে। প্রথম লোকটা টপকে ভিতরে প্রবেশ করলেও দ্বিতীয় জনের জামা দেয়ালে গেঁথে রাখা পেরেকের সাথে আটকে যায় আর সে উপর হয়ে মুখ থুবড়ে নিচে পড়ে যায়। প্রথম লোকটা বলল, তরে নিয়া আয়সা, ভুল হইছে আমার। দ্বিতীয় লোকটা বলল, যা মাফ কইরা দিলা। প্রথম লোকটা দাঁত কটমট করে বলল, ফাইজলামি করবি না। শুনছি এই বাড়িতে নাকি একটা মেয়ের আত্মা থাকে। অনেক 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 দিন ধরে বাড়িটা বন্ধ পড়ে আছে, তাই আমরা এসেছি এই বাড়ির জিনিসপত্রগুলো চুরি করতে। আত্মা তো আর টিভি ফ্রিজ ব্যবহার করে না, খামাখা জিনিসপত্রগুলো এখানে পরে পরে নষ্ট হচ্ছে। দ্বিতীয় লোকটা বলল, বাহ উস্তাদ, কি বুদ্ধি আপনার। কিন্তু এই আত্মা যদি আমাদের দেখে ফেলে চুরি করতে, তাইলে কি হবে নে? প্রথম লোকটা বলল, আরে গাধা, এখন গভীর রাত, আত্মা ঘুমিয়ে আছে আর আমরা চুপি চুপি সবকিছু নিয়ে বের হয়ে যাব। এভাবে কথা বলতে বলতে দুজন পা টিপে টিপে বাড়ির ভিতর প্রবেশ করলো। দেখা গেল একটা কালো ছায়া মূর্তি 2 তলার জানালার পাশে দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়েছিল এতক্ষণ। বাড়ির মেইন গেটের উপর খোদাই করে লেখা চাঁদের পরি। তারা দুজনেই ঘরে প্রবেশ করে বাটন ফোনের লাইটের আলোতে এদিক ওদিক খুঁজতে লাগলো। হঠাৎ পাশের রুম থেকে থালা বাসন পড়ে যাওয়ার শব্দ হলো। দুজনেই চমকে গিয়ে বুকে থুতু দিয়ে সেই রুমের দিকে এগিয়ে গেল ভয়ে ভয়ে। রুমের দরজাটা ধাক্কা দিতেই ক্যাত করে শব্দ হলো। দরজাটা একটু ফাঁক হতেই একটা কালো বিড়াল রুম থেকে বের হয়ে দৌড়ে বাইরে চলে গেল। দুইজন আবারও ভয় পেয়ে উল্টে পড়ে গেল। দ্বিতীয় লোকটা বলল, ওস্তাদ, আত্মা মনে হয় ঘুমাই নাই, চলেন আমরা চইলা যাই। আমার ডর লাগতাছে। প্রথম লোকটা ফিস ফিস করে ধমক দিয়ে বলল, চুপ, আত্মা ফাত্তা বলে কিছু নেই। দেখলি না ওটা একটা বিড়াল ছিল? এখন চুপচাপ সব জিনিসপত্র বস্তায় ভরা শুরু কর। দ্বিতীয় লোকটা ভয়ে ভয়ে চারদিকে তাকাচ্ছে আর সবকিছু বস্তায় ভরছে এক এক করে। প্রথম লোকটা ঘুরতে ঘুরতে অন্য একটা রুমে ঢুকে পড়লো। মোবাইলের হালকা আলোতে চোখ পড়লো বেশ বড় একটা আলমারি। লোকটা ভাবলো আলমারির ভিতর হয়তো অনেক সোনা গহনা থাকতে পারে। লোকটা চোখে জল জল করে উঠলো। সে ধীরে ধীরে আলমারির দিকে এগিয়ে গেল। এদিকে দ্বিতীয় লোকটা ছোট ছোট জিনিসপত্রগুলো বস্তায় ভরছিল। হঠাৎ তার পিছনে এসে দাঁড়ালো একটা মেয়ে মূর্তি। মেয়েটা গড়গড় শব্দ করছিল পিছনে দাঁড়িয়ে। লোকটা ভাবলো তার ওস্তাদ এসে দাঁড়িয়েছে পিছনে, তাই সে না তাকিয়ে বলল, ওস্তাদ, আপনারা কতদিন কইছি ভালো ডাক্তার দেখাইয়া গলার চিকিৎসা করান, আপনার গড়গড় শুনলে আমার রাগ উঠা যায়। এদিকে প্রথম লোকটা আলমারির সামনে দাঁড়িয়ে আস্তে আস্তে আলমারিটা খুললো। আলমারি খুলতেই ভয়ঙ্কর এক মূর্তি মেয়ে তার গলা চেপে ধরে বলল, আমার বাড়িতে চুরি করার সাহস কিভাবে হয় তোদের? দ্বিতীয় লোকটা চিৎকার করে দৌড়ে আসে এখানে। ওস্তাদ, ওইখানে সেই আত্মা এসে দেখে তার ওস্তাদের গলা চেপে ধরে আছে সেই মেয়ে মূর্তি। তার ওস্তাদ কোনো কথা বলতে পারছে না, শুধু গুয়ানির মতো আওয়াজ করছে। এই দৃশ্য দেখে লোকটা জোরে চিৎকার করে উঠলো। 10 বছর পর বাইরে থেকে সোহানা ডাকছে, ভাইয়া, এই ভাইয়া, তাড়াতাড়ি ঘুম থেকে উঠ,
আমি একটু কাচুপুচু করে আবার ঘুমিয়ে পড়লাম। সোহানা এবার দরজার বাইরে দাঁড়িয়ে ডাকছে, ভাইয়া আমি কিন্তু দরজা ভেঙে ফেলবো, তাড়াতাড়ি উঠতে বলছি তোকে। এবার একটু বিরক্ত হয়ে উঠে এক চোখ ঘুমিয়ে আরেক চোখ খুলে বিছানা থেকে নেমে দরজা খুলে বললাম, কিরে ভেন্ডি, সকাল সকাল এমন শুরু করছস কেন? সোহানা রেগে বলল, ইয়াস ভাইয়া, তোমারে কতবার বলছি আমারে ভেন্ডি বলবি না। তুই যে নাক ডেকে ঘুমাচ্ছিস, তোর কি মনে নাই আজকে এই বাসার মালিক ফিরে আসবে, এসে যদি দেখে আমরা তার বাড়ি দখল করছি তাহলে আমাদের জেলে যেতে হবে। আমি এবার দুই চোখ খুলে টলতে টলতে বললাম, কষ্ট কি ভেন্ডি, তো এই কথা তুই আমারে আগে বলবি না? তাড়াতাড়ি ব্যাগপত্র গুছগাছ কর, আমি একটু অফিস থেকে আসি। সোহানা বলল, তোর আবার অফিস আসলো কোথা থেকে? তোর তো নিজের নামটাই ছাড়া আর কিছুই নাই। আমি বললাম, আরে বাথরুমে যাচ্ছি, বড় বড় সমস্যার সমাধান বাথরুমে বসে চিন্তা করলে পাওয়া যায়, তাই এটা অফিসের চেয়ে কম কিসে? সোহানা নাক সিটকে বলল, হই যা এখান থেকে, খাচ্চর পোলা পাইন। আমি হাসতে হাসতে চলে গেলাম বাথরুমে। আসলে এতিমখানা থেকে পালিয়ে আসার পর কোথায় থাকবো, কি খাবো, কি করব কিছুই বুঝতে পারছিলাম না। তারপর আমার জিনিয়াস মাথায় খাটিয়ে একটা বুদ্ধি বের করলাম। শহরে এমন অনেক বাসা বাড়ি আছে যেগুলোর মালিক কাজের জন্য বাইরে যায়, তখন বাসা খালি থাকে আর খাবার দাবারও থাকে সেখানে সেসব বাসায়। তাই এমন বাসা খুঁজতে লাগলাম যেটা তালা দেওয়া। প্রথমে সেই বাসার দরজার তালার সাথে একটা ছোট পাথর বেঁধে রেখে আসতাম। তারপর 2 দিন পর এসে চেক করতাম সেই পাথরটা কি এখনো আছে নাকি নেই। যদি দেখতাম পাথরটা নেই, তার মানে এই তালা খোলা হয়েছিল। এই বাসা পুরোপুরি ফাঁকা না, মানুষের আসা যাওয়া হয়। আর যেই বাসায় তালার পাথর 2 দিন পরও থাকতো, তাহলে বুঝে নিতাম বাসার মালিক সত্যিই নেই। এই বাসা খোলা হয়নি। তারপর নকল চাবি দিয়ে তালা খুলে আমি আর আমার বোন সেখানে নিজের মতো করে থাকতে শুরু করতাম। মালিক আসার আগেই আমরা আবার সেই বাসা ত্যাগ করতাম, আবার অন্য বাসা খুঁজে নিতাম। এভাবেই 3 বার ধরা পড়ে জেলে গিয়েছিলাম। কিন্তু আমি কুকুরের লেজ, আমি কি আর সোজা হব নাকি? এভাবে ভিন্ন লাক্সারিয়াস বাসা, তাদের খাবার দাবার খেয়ে জীবনযাপন যাচ্ছে। সোহানাও অনেক হ্যাপি। আমাদের ভাই বোনের কোনো চিন্তাই নেই, না ভবিষ্যৎ আর না অতীত, বর্তমান নিয়েই দারুণ কাটছে আমাদের। সোহানা ডেকে বলল, ভাইয়া তাড়াতাড়ি কর, বাইরে গাড়ি এসে থেমেছে, হয়তো মালিক চলে এসেছে। এটা শুনে আমি ব্রাশ মুখে নিয়েই দৌড়ে বের হয়ে নিজের ব্যাগ কাঁধে নিয়ে বললাম, চল পিছনের দরজা দিয়ে বের হতে হবে। জুজু কোথায়? সোহানা বলল, আরে ওর কথা তো মনেই নাই। জুজু কই? তুই জুজু? আমি জানালা দিয়ে দেখলাম একটা টাক মাথাওয়ালা লোক গাড়ি থেকে নামছে, সাথে তার 2 বাচ্চা আর বউ। তারা গাড়ি থেকে নেমে বাসার দিকে আসছে। আমি বললাম, সোহানা জলদি জুজুকে নিয়ে আয়, তারা আসছে। সোহানা জুজুকে খুঁজতে খুঁজতে দেখলো ফ্রিজের উপর চিংপাট হয়ে ঘুমিয়ে আছে। সোহানা গিয়ে জুজুকে কোলে নিয়েই তাড়াতাড়ি এসে বলল, ভাইয়া চল। জুজু চোখ খুলে মেয় করে উঠলো, হয়তো বলছে যে আমার আরেকটু ঘুমাইতে দেবাল। আমি আর সোহানা তাড়াতাড়ি পিছনের দরজা দিয়ে বের হয়ে গেলাম। এদিকে বাসার মালিক ঘরে ঢুকে অবাক, এই কি অবস্থা বাসার, সবকিছু এলোমেলো হয়ে পড়ে আছে, মনে হচ্ছে শুধু এই বাসায় ভূমিকম্প হয়েছে। মালিকের মাথায় হাত দিয়ে বসে পড়লো। আমি আর সোহানা একটা পার্কে এসে নিজেদের বাস্তব ব্যাগপত্র রেখে বসলাম। সোহানা জুজুর মাথায় হাত বুলাতে বলল, এখন আবার কোন বাসা? আমি বললাম, আরো কয়েকটা বাসায় তালার পাথর রেখে এসেছি, গিয়ে দেখতে হবে কোনটার পাথর আছে, সেখানেই থাকবো। তখন সোহানা বলল, ভাইয়া আমার খিদা পেয়েছে, আইসক্রিম খাবো। আমি বললাম, খিদা লাগলে আইসক্রিম কেন খাবি তুই অন্য কিছু খা, রুটি খা, বিস্কুট খা। সোহানা বলল, যাহ, ওসব খাই কুত্তারা, তোর কি আমারে কুত্তা মনে হয় নাকি? আমি বললাম, এনি সন্দেহ? সোহানা রেগে বলল, তুই কুত্তা, এখন আমার জন্য আইসক্রিম আনবি, না হলে আমি চিল্লায় লোক জড়ো করে বলবো তুই আমায় কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিস। এখন বল, আইসক্রিম খাওয়াবি নাকি গণধোলাই খাবি? আমি ভুরু কুচকে বললাম, তোর মতো বোন যার আছে তার শত্রুর কোনো দরকার নাই, এখানে বস, আমি আইসক্রিম নিয়ে আসছি। আমি উঠে চলে গেলাম আইসক্রিম আনতে। এখনো সকাল হয় তেমন দোকানপাট খোলা নেই। আইসক্রিমের দোকান খুঁজতে খুঁজতে অনেক দূর চলে আসলাম, অবশেষে পেয়ে গেলাম একটা আইসক্রিম কিনে। যখনই চলে আসতে যাব তখনই ভুলবশত একটা মেয়ের সাথে ধাক্কা খেলাম। আমার হাত থেকে আইসক্রিমটা পড়ে গেল। আমি রাগ হয়ে কিছু বলতে যাব, তার আগেই মেয়েটা বলল, এই মিয়া, চোখ কি পিছনের পকেটে নিয়ে ঘুরেন নাকি? আশেপাশে দেখে চলতে পারেন না?
আমি হা করে তাকিয়ে আছি মেয়েটার দিকে। মেয়েটা কি বলছে তার একটা কথাও আমার কান দিয়ে ঢুকছে না। আমি শুধু ওর কথার বলার অঙ্গভঙ্গিগুলো দেখে মুচকি মুচকি হাসছি। এত সুন্দর মানুষ হয় নাকি? এ যেন জান্নাত থেকে পালিয়ে আসা হুর। গালের টোল পরা মেয়েটার সৌন্দর্য আরো দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। হালকা লালচে চুলগুলো সকালের সিগ্ন সিগ্ন বাতাসে উড়ছে। মেয়েটা বারবার চুলগুলো হাত দিয়ে কানের পিছনে সরিয়ে দিচ্ছে। আমার উপর রাগ দেখিয়ে মেয়েটা চলে গেল। আমি এখনো সেভাবেই দাঁড়িয়ে আছি। মেয়েটার ঘোর যেন কিছুতেই কাটছে না আমার চোখ থেকে। হঠাৎ মনে পড়লো সোহানা পার্কে বসে আছে আইসক্রিমের জন্য। আমি আমি হুশে এসে তাড়াতাড়ি আরেকটা আইসক্রিম কিনে যেতে লাগলাম পার্কের দিকে। আইসক্রিম দোকানে খুঁজতে খুঁজতে অনেক দূর চলে এসেছি। হঠাৎ আমার চোখ গেল রাস্তা থেকে একটু দূরে অনেক একটা বড় বাড়ির দিকে। বাড়িটা সম্পূর্ণ সাদা রঙের। একটু এগিয়ে গিয়ে দেখলাম বাড়ির গেটে তালা দেওয়া। আমার মনে লাড্ডু ফুটলো। একটা ছোট্ট পাথর উঠিয়ে তালার উপর রেখে দিলাম। যদি এই বাড়িতে কেউ না থাকে তাহলে আগামীকাল এখানে আসবো থাকার জন্য। গেটের উপর তাকিয়ে দেখলাম সেখানে লেখা চাঁদের পরী। তার মানে এই বাড়ির নাম চাঁদের পরী। আমার তো ইচ্ছা করছে এখনই এই বাড়িতে ঢুকে পড়ি। বাইরে থেকে এত সুন্দর, না জানি ভিতরে কতই না সুন্দর হবে। তালার উপর পাথরটা রেখে তাড়াতাড়ি করে পার্কে চলে আসলাম। এদিকে আমরা দেখি বাড়ির জানালা দিয়ে কেউ একজন ইয়াসের উপর নজর রাখছে। ইয়াস সেখান থেকে চলে যাওয়ার পর জানালার একটা কাঠ ঠাস করে ভেঙে গেল। পার্কে এসে দেখলাম সোহানা এক মনে অন্যদিকে তাকিয়ে কি যেন দেখছে। খেয়াল করলাম একটা মহিলা আর 5-6 বছরের বাচ্চা মেয়েকে নিয়ে খেলা করছে। বুঝতে পারলাম সোহানার আবার মায়ের কথা মনে করে মন খারাপ করে বসে আছে। আমি গলা খাকুনি দিয়ে বললাম, ভেন্ডি, এই নে তোর আইসক্রিম। সোহানা চমকে গিয়ে এদিকে তাকিয়ে উঠে বলল, আরেকবার যদি আমারে ভেন্ডি কষ তাহলে তোর দাঁত খুলে এমন জায়গায় লাগিয়ে দিব যেখানে দাঁতের কোনো দরকার নেই। আমি একটু চিন্তা করে বুঝলাম ও কোথায় লাগানোর কথা বলছে, তাই বললাম, চেতিস না, নে আইসক্রিম খা। সোহানা আইসক্রিমের প্যাকেটটা খুলে দেখলো শুধু একটা কাঠি, আর আইসক্রিম গলে একদম পানি হয়ে গেছে। এটা দেখে সোহানা সেটা ফেলে দিয়ে বসে ভ্যাঁ করে কান্না করে দিল। আমি ওকে বোঝাতে লাগলাম, দেখ বোন, অনেক দূর থেকে আনছি তাই গলে গেছে, কান্দিস না, আমি তোকে আবার কিনে দিব। কিন্তু সোহানা বাচ্চাদের মতো করে কান্না করেই যাচ্ছে। এর মাঝে ঝুঁচু গিয়ে সেই ফেলে দেওয়া আইসক্রিমের প্যাকেটে মুখ ঢুকিয়ে খেতে লাগলো। খাওয়া শেষে জুজু আর প্যাকেট থেকে তার মুখ বের করতে পারছে না, তাই মাটিতে শুয়ে মেয়ময় করতে লাগলো। এটা দেখে সোহানা হেসে দিল। আমিও হাসতে হাসতে সোহানার পাশে বললাম, জুজু হয়তো বলছে, আরে হুমানের বাচ্চাগুলো মজা নিস না, আমার মুখ থেকে এটা সরা বলতাছি। অবশেষে জুজু প্যাকেট থেকে নিজের মুখ বের করে এসে সোহানার কোলে বসে পড়লো। আমি বললাম, একটা রাজপ্রাসাদের মতো বাড়ি দেখে আসছি, সবকিছু ঠিক হলে 2 দিন পর আমরা সেই রাজপ্রাসাদে উঠবো। সোহানা বলল, তাহলে এই 2 দিন কোথায় থাকবো? আমি বললাম, চল, এর আগে আরো 3টা বাড়িতে পাথর রেখে এসেছিলাম, আপাতত সেখানে গিয়ে দেখি একটা না একটা বাসা পাবই থাকার জন্য। এই বলে সোহানা আর আমি রওনা হলাম। কিন্তু সেদিন যেন দুর্ভাগ্য আমাদের চেপে বসেছে। যে 3 বাসায় পাথর রেখেছিলাম সেই বাসায় মানুষজন এসে পড়েছে। এই 10 বছরে প্রথমবার এমন হলো। আজকের রাত রাস্তায় কাটাতে হবে বোঝা যাচ্ছে। দুপুরে একটা হোটেলে গিয়ে হালকা পাতলা কিছু খেয়ে নিলাম আমরা। এভাবে ঘুরতে ঘুরতে রাত হয়ে গেল। আস্তে আস্তে মানুষজন তাদের নিজেদের বাসায় ফিরতে লাগলো। পাখিরাও কিচিরমিচির করে আপন বাসায় মাথা গুঁজে নিল। রাত তখন প্রায় 1টা। আমি আর সোহানা রাস্তার পাশে একটা বেঞ্চে বসে আছি। সোহানা আকাশের চাঁদের দিকে তাকিয়ে বলল, আচ্ছা ভাইয়া, তোর কি এখনো মাকে মনে পড়ে? আমি বললাম, পড়ে তো, তবে ভালোবাসার স্থান থেকে না, মনের মাঝে ঘৃণার স্থান থেকে মনে পড়ে। যদি কখনো দেখা হয় তার সাথে তাহলে শুধু বলবো, আমাদের জন্ম না দিলেও তো পারতেন। সোহানা কেঁদে দিয়ে বলল, জানোস ভাইয়া, আগে আমি ভাবতাম মা বাবা না থাকলেও মনে হয় পৃথিবীতে বেঁচে থাকা যায় না, কিন্তু তোর মতো ভাই যার আছে তার মা বাবা না থাকলেও চলে। পরের জন্ম বলে যদি কোনো কিছু থাকে তাহলে সেই জন্মে সৃষ্টিকর্তার কাছে তোকে ভাই হিসাবে চাইবো আমি কিছুক্ষণ সোহানার দিকে তাকিয়ে থেকে চোখের পানি লুকিয়ে বললাম, কিন্তু আমি তোকে পরের জন্ম বোন হিসাবে চাই না, সৃষ্টিকর্তার কাছে চাইবো পরের জন্মে
যেন আমাকে একটা কিউট পরীর মতো দেখতে বোন দেয়। সোহানা রেগে বলল, তার মানে কি আমি কিউট না? আমি বললাম, ভুলেও এই কথা মুখে আনিস না, তরে দেখলে মনে হয় মুলার জন্ডিস হইছে। সোহানা আরো রেগে আমাকে কিল খুশি মারতে মারতে বলল, কুত্তা, তোর 7 জন্মের ভাগ্য আমার মতো বোন পাইছস। নিজের চেহারা দেখছস পোকার খাওয়া, আমার মতো দেখা যায় তোরে? আমি হাসতে লাগলাম। এরই মাঝে মনে হলো কেউ ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। আমি বললাম, ভিন্ডি তুই কি শুনছস কেউ কান্না করছে? সোহানাও কান পেতে শুনে বলল, হ্যাঁ, একটা মেয়ের কান্নার আওয়াজ এটা, কিন্তু এটা আসছে কোথা থেকে? আমি উঠে চারদিক খুঁজতে লাগলাম, বুঝতে পারলাম রাস্তার ওপাশে বড় গাছটার পিছন থেকে আসছে কান্নার আওয়াজ। সোহানা আর আমি সেদিকে এগিয়ে গেলাম। জুজু বেঞ্চের উপর ঘুমিয়েছিল। রাস্তায় কোনো মানুষ বা গাড়ি কিছুই নেই। দূর থেকে মাঝে মাঝে কুকুরের ডাক ভেসে আসছে। আমরা দুজন ধীরে ধীরে রাস্তার এপাশে গাছের কাছাকাছি আসতেই কান্নার শব্দটা বন্ধ হয়ে গেল। একটু অবাক হয়ে আস্তে আস্তে গাছের পিছনে এসে দেখলাম সেখানে কেউ নেই। তাহলে কি আমরা দুজন এতক্ষণ ভুল শুনলাম? সোহানা আর আমি একে অপরের দিকে তাকিয়ে আছি। আমি গাছটার চারদিকে ঘুরে দেখতে লাগলাম, আশেপাশে তাকিয়ে বুঝার চেষ্টা করলাম এখানে কেউ ছিল নাকি। হঠাৎ সোহানা ডাক দিল, ভাইয়া ওটা কি? আমি দেখলাম সোহানা রাস্তার ওপাশে আঙ্গুল দিয়ে ইশারা করে ভয়ের তো চোখে তাকিয়ে আছে। আমি দেখলাম সেই বেঞ্চের উপর সাদা 3 পিস পরা একটা মেয়ে আকৃত বসে ঘুমান্ত ঝুঝুর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। চুল দিয়ে মেয়েটার মুখ ঢেকে আছে বিধায় তার চেহারা দেখা যাচ্ছে না। সোহানা বলল, ভাইয়া ওটা পেতনি, ও জুজুর ক্ষতি করবে। আমি হেসে বললাম, পাগল নাকি তুই? এসব ভূত পেতনি মানুষের কল্পনায় আর মন গড়া কথা। চল গিয়ে দেখি সে কে। আমি এগিয়ে যেতে লাগলাম। সোহানা শক্ত করে আমার হাত ধরে পিছন পিছন আসলো। আমি গিয়ে সামনে দাঁড়িয়ে কিছু বলার আগেই মেয়েটা বলে উঠলো, ঘুম হলো মৃত্যুর প্রথম ধাপ। যদি এই বিড়ালটার আত্মা এখন ওর শরীরে ফিরে না আসে, তাহলেই আমরা সেটাকে মৃত্যু বলে থাকি। আমি আর সোহানা একে অপরের দিকে অবাক চোখে তাকিয়ে বললাম, কে আপনি? তখনই একটা ধমকা হাওয়া এসে মেয়েটার চেহারার উপর থেকে চুলগুলো সরিয়ে দিল। আমি হা করে তাকিয়ে রইলাম। এটা সেই সকালে দেখা হওয়া মেয়েটা। সাদা 3 পিসের সাথে মেয়েটার গায়ের রং যেন একদম মিলেমিশে একাকার। আমাকে হা করে তাকিয়ে থাকতে দেখে সোহানা বলল, মুখ বন্ধ কর, গন্ধ বের হচ্ছে। আমি মুখ বন্ধ করে থতমত খেয়ে বললাম, আপনি এত রাতে এখানে কি করছেন? মেয়েটা বলল, বাসা থেকে ঝগড়া করে বের হয়ে এসেছি। সৎমা সারাদিন ঘ্যান ঘ্যান করে কানের কাছে, আর ভালো লাগে না, তাই মাঝে মাঝেই আমি রাতে নিস্তব্ধ শহরে অলিগলি দিয়ে ঘুরে বেড়াই। তখন আমি বললাম, ও আচ্ছা, তাহলে আমার বাড়িতে আপনাকে স্বাগত, মিস নাম না জানা পরি। তখন সোহানা বলল, তোর আবার বাড়ি আসলো কোথা থেকে? আমি সোহানার কানের কাছে গিয়ে ফিসফিস করে বললাম, পুরো পৃথিবীতেই আমার বাড়ি। তুই চুপ থাক, বড় ভাইয়ের শুটিং হচ্ছে, সেটা উপভোগ কর। তখন মেয়েটা বলল, আমি শুনে ফেলছি, এসব শুটিং ফুটিং এর কথা বাদ দাও। এখন বলো, তোমরা এত রাতে এখানে কেন? তোমাদের বাড়ি কোথায়? সোহানা সত্যিটা বলার জন্য মুখ খুললো। আমি ওর মুখ চেপে ধরে বললাম, আসলে আমরা ভাই বোন মাঝে মাঝে আপনার মতোই রাতে ঘোরাফেরা করি। শহরের শেষ মাথায় যে সাদা রঙের একটা বড় বাড়ি আছে, সেটাই আমাদের বাড়ি। সময় পেলে কখনো আইসেন, চা কফি খাবেন, প্রেম হলে হবে, না হলে নাই। মেয়েটা সুন্দর করে একটা হাসি দিয়ে জুজুর দিকে তাকিয়ে বলল, আপনাদের বিড়ালটা অনেক কিউট, বিড়ালটার সাথে দেখা করার জন্য হলেও আমি আসবো আপনাদের বাসায়। তখন সোহানা বলল, তোমার চেহারা এত উজ্জ্বল কিভাবে? দেখে মনে হচ্ছে চেহারা থেকে আলো ছড়াচ্ছে, কোনো সুনু মাখাও চেহারায়। মেয়েটা হেসে বলল, আমরা কোনো ক্রিম মাখি না, আমরা জন্ম থেকেই এমন হই। তবে বড় হওয়ার সাথে সাথে আমাদের আচার আচরণ অনুযায়ী সৌন্দর্য বৃদ্ধি বা লোপ পায়। যার আচরণ যত সুন্দর, তার সৌন্দর্য তত উজ্জ্বল। এবার আমি একটু অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, আমরা মানে? মেয়েটা একটু থতমত খেয়ে বলল, আমরা মানে মেয়েদের সৌন্দর্য তার ব্যবহারে ফুটে ওঠে। আপনার বোনও অনেক সুন্দর, তাহলে নিজেই নিজের উপর ক্রাশ খাবে। সোহানা একটু লজ্জা পেয়ে আমাকে বলল, দেখ, অন্যরা ঠিকই বুঝলো আমি সুন্দরী, তুই বুঝলি না। এবার টাকা জমিয়ে তোকে ভালো কোনো চেহারার ডাক্তার দেখাবো। আমি সোহানার কথা এড়িয়ে বললাম, আচ্ছা আপনার নাম কি? মেয়েটা বলল, আমরা এখন যা করছি তাই আমার নাম। এই বলে মেয়েটা সুন্দর করে হেসে চলে যেতে লাগলো। আমরা এখন যা করছি তাই ওর নাম? আমরা এখন কি করছি? কি বলে গেল? মেয়েটার নাম কি ওর? কথার আগামাথা কিছুই বুঝলাম না। সোহানা বলল, আরে গাধা, ওর নামই কথা। আমি বুঝতে পেরে জোরে ডাক দিলাম, কথা, আবার দেখা হবে। মেয়েটা একবার ঘুরে তাকিয়ে মন পাগল করে হাসি দিয়ে চলে গেল। আমি বুকের বাঁ পাশে হাত দিয়ে বেঞ্চে বসে পড়লাম।
জুজুর লেজের উপর আমার পাহাড় পড়তেই জুজু লাফ দিয়ে উঠে ওর ভাষায় আমাকে গালি দিল। হালার পুত, দেখে শুনে বসতে পারস না? সোহানা বলল, ভাইয়া কি হয়েছে? বুকে হাত দিয়ে রাখছোস কেন? তোর কি হার্ট অ্যাটাক হয়েছে নাকি? আমি সোহানার গাল টেনে দিয়ে বললাম, না রে ভেন্ডি, তোর ভাইয়া প্রেমে পড়ছে। সকাল সূর্যটা উকি মারছে গাছের পাতায় ফোকা দিয়ে। আমি উঠে গেলাম ঘুম থেকে, বেঞ্চে হেলান দিয়েই ঘুমিয়ে গিয়েছিলাম। সোহানা আমার রানের উপর মাথা রেখে ঘুমিয়েছিল, তাই আমি নড়াচড়া করলাম না। ও আর একটু ঘুমাক। এক পলক সোহানার ঘুমান্ত মায়াবী চেহারার দিকে তাকিয়ে রইলাম। আমি যতই মজা করি না কেন ওর সাথে, আমি তো জানি আমার বোনটা একটা কিউটের ডিব্বা, কোনো পরীর চেয়ে কম না। হয়তো বাবা মা থাকলে আমাদের জীবনটা আজ এরকম হতো না। আমাদের জীবনটা খুবই বৈচিত্র্যময়। বেঁচে থাকলে মনে হয় মানিয়ে নিতে হবে, আর যারা মানিয়ে নিতে পারে না তারাই দিন শেষে আত্মহত্যা করে। এর মাঝে সোহানা উঠে শোয়া থেকে না উঠেই আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বলল, কিরে, এভাবে কি দেখছস? আমি একটু হেসে বললাম, না, দেখতাছি তুই আমার বোন হইলে কিভাবে। কোথায় আমি নায়কের মতো দেখতে আর তুই ফকিন্নির মতো, কোনো মিলই নেই আমাদের। সোহানা উঠে মুড়ামুড়ি দিয়ে বলল, সকাল সকাল মুখটা খারাপ করব না, এখন টাকা থাকলে নাস্তা নিয়ে আয়, যা, পেটের ভিতর চোচো করছে ক্ষুধায়। আমি উঠে চলে গেলাম। পকেটে হাত দিয়ে দেখলাম যা টাকা আছে তা দিয়ে শুধু একজনের নাস্তাই হবে। একটু চিন্তা করে সোহানার জন্য 2টা পরোটা আর ভাজি নিয়ে নিলাম সেই টাকা দিয়ে। খিদে তো আমারও খুব পেয়েছে, কিন্তু আমার বোনের ক্ষুধার্ত মুখটা আমি দেখতে পারবো না, তাই হোটেল থেকে 2 গ্লাস পানি খেয়ে নিজের খিদে মিটিয়ে নিলাম। পরোটা এনে সোহানার হাতে দিয়ে বললাম, উফ, আজকে 3টা পরোটা খেয়ে এসেছি হোটেল থেকে, তোর জন্য 2টা আনছি। এবার এটা নিয়ে কান্নাকাটি করিস না কিন্তু। সোহানা পরোটার ব্যাগটা হাতে নিয়ে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। তারপর একটা পরোটা আমার দিকে এগিয়ে দিয়ে বলল, আমি আমার ভাইয়ের মুখ দেখলেই বলে দিতে পারি কয়টা পরোটা খেয়েছো। আমি হালকা হেসে বললাম, এত বুঝিস কিভাবে তুই? সোহানা বলল, কারণ আমি তোর বোন। আমি হেসে দিলাম। ভাই বোন মিলে ভাগাভাগি করে নাস্তা করে নিলাম। জুজুকে অল্প কিছু খাওয়ালাম। তখনই দেখলাম একটু দূরে দাঁড়িয়ে সেই রাতের মেয়েটা আমাদের দিকে তাকিয়ে হাসি মুখে দাঁড়িয়ে আছে। তাকে দেখে তো আমার ভিতরে আবার উথাল পাতাল শুরু হয়ে গেল। সোহানা বিষয়টা লক্ষ্য করে মেয়েটাকে হাতের ইশারায় ডাক দিল। মেয়েটার হাতে একটা কাপড়ের ব্যাগ ছিল। মেয়েটা এগিয়ে এসে বলল, তোমরা এখনো এখানে? রাতে বাসায় যাওনি? আমি আমতা করে কিছু বলার আগে মেয়েটা ব্যাগ থেকে কিছু মজাদার খাবার বের করে আমাদের সামনে রাখলো। খাবারগুলো দেখি জিভে পানি চলে আসলো। তবুও ভদ্রতার খাতিরে বললাম, এসব কেন? তখন মেয়েটা বলল, আমি কাল রাতে জুজুকে দেখে বুঝছিলাম ও অনেক দুর্বল, তাই বুঝে নিয়েছিলাম তোমরাও একটু অভাবে আছো। আমাকে মিথ্যা না বললেও হয়তো আমি জানি তোমরা কিভাবে কোথায় থাকো। আমি একটু লজ্জা পেয়ে বললাম, আপনি কিভাবে জানেন? সেসব কথা না হয় পরে হবে, এখন পেট পুরে খেয়ে নাও, আমি নিজের হাতে রান্না করে এনেছি। এই বলে আমাদের দিকে খাবারের বাটিটা এগিয়ে দিল। সোহানা বলল, তুমিও খাও আমাদের সাথে। মেয়েটা একটু হেসে আমাদের সাথে খেতে বসলো রাস্তার পাশে বেঞ্চের উপর। তো সুস্বাদু খাবার আমি কোনোদিনও খাইনি। চুরি করে অনেক বড় বড় হোটেল থেকে, অনেক বড় বড় রেস্টুরেন্ট থেকে খাবার খেয়েছি। বড় লোকদের বাসার ফ্রিজে থাকা দামি দামি খাবার খেয়েছি, কিন্তু এটা সম্পূর্ণ আলাদা। এ যেন এক অন্য জগতের খাবার। হঠাৎ সোহানা কেমন যেন করে মাথা ঘুরিয়ে সেখানে পড়ে গেল। আমি ঘাবড়ে গিয়ে বললাম, সোহানা, কি হয়েছে তোর? সোহানা তাকিয়ে দেখলাম মেয়েটার মুখে অদ্ভুত একটা হাসি। আমি বুঝে গেলাম এই খাবার কিছু মিশানো ছিল। আমি বলতে যাব, কি খাওয়াইলেন এগুলো আমাদের? তখনই আমার মাথা ভু ভু করে ঘোরাতে লাগলো। সবকিছু ঝাপসা দেখছি চোখে। আমিও জ্ঞান হারিয়ে সেখানে লুটিয়ে পড়লাম। যখন আমার জ্ঞান ফিরলো, আমি দেখলাম একটা বড় গাছের ছায়ার নিচে আমি শুয়ে আছি। গাছ থেকে বাতাসে লতা পাতাগুলো ঝরে পড়ছে। বিভিন্ন রকমের প্রজাপতি উড়ে বেড়াচ্ছে চারদিকে। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। কোথায় আছি আমি তা বোঝার চেষ্টা করলাম। চারপাশে তাকিয়ে দেখলাম সবুজ মাঠ দূর দূরান্ত পর্যন্ত। তার মানে কি আমি মারা গিয়েছি? আমি কি পরকালে চলে এসেছি? সোহানা কোথায়? আমি চিৎকার করে ডাকতে লাগলাম সোহানাকে, কিন্তু আশেপাশে কেউ নেই। হঠাৎ গাছের উপর থেকে নীল রঙের একটা সাপ আমার সামনে পড়লো। আমি ভয়ে পিছিয়ে গিয়ে পড়ে গেলাম। ছোটবেলা থেকেই আমি সাপ অনেক ভয় পাই। সাপটা ফুসফুস করে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি উঠে দৌড় দিলাম।
জানি না কোন দিকে যাব, চোখের দৃষ্টি যতদূর যায় শুধু সবুজ মাঠ। প্রাণপণে ছুটছি আমি, এভাবে কতক্ষণ দৌড়ে দৌড়ে উপরে ছিলাম তা জানি না। ছুটতে ছুটতে একটা জায়গায় এসে বসে হাঁপাতে লাগলাম। মাথা উঠিয়ে তাকাতেই আমার চোখ বড় বড় হয়ে গেল। সামনে ছোট একটা বাড়ি, অথচ আমি দূর দূরান্ত পর্যন্ত কিছুই দেখলাম না। তখন একটু খেয়াল করে বাড়িটা চিনতে পেরে আমার বুকে চিনচিন ব্যথা শুরু হয়ে গেল। এটা সেই বাড়িটা না যেখানে আমার ছোটবেলা কেটেছে। বাবা মা আর আমি ছিলাম এই বাড়িতে, তখন সোহানা জন্মও নেয়নি। আমি আস্তে আস্তে উঠে বাড়ির ভিতর প্রবেশ করলাম। চারপাশে তাকে সবকিছু অবাক হয়ে দেখছিলাম। এই তো আমার সেই নীল গাড়িটা বাবা মেলা থেকে কিনে দিয়েছিল। এই তো আমার সেই ফুটবলটা যেটা দিয়ে খেলতে গিয়ে আমার পা কেটে গিয়েছিল। আমার চক আর সিলেটগুলো এখনো তো টেবিলের উপর সুন্দর করে সাজিয়ে রাখা আছে। সবকিছু দেখে আমার চোখ থেকে কখন যে এক ফোঁটা পানি নিচে পড়ে গেল জানি না। আমি কিভাবে আবার এখানে চলে আসলাম, কি হচ্ছে আমার সাথে? তখন চোখ পড়লো ডাইনিং টেবিলে খাবার রাখা আছে, মায়ের বানানো কেক আধা খাওয়া অবস্থায় পড়ে আছে। আমার খুব খিদা পেয়েছে, তাই দৌড়ে গিয়ে কেকটা উঠানোর চেষ্টা করলাম, কিন্তু কি আমি এটা স্পর্শ করতে পারছি না। আমি যেন একটা আলোর মতো সবকিছু আমি ভেদ করে চলে যাচ্ছি। আমি অন্য জিনিসগুলো ধরে দেখতে চাইছিলাম, কিন্তু কোনো কিছুই আমার শরীর স্পর্শ করতে পারছে না। তখনই ওপাশ থেকে একটা কণ্ঠ ভেসে আসলো, ইয়াশ, স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে, রেডি হয়ে নাও। এটা আমার মায়ের কণ্ঠ। আমি ধীরে ধীরে সেই রুমের দিকে এগিয়ে গেলাম। আমার পা যেন চলছে না। এতদিন পর মাকে দেখার অনুভূতি বলে বোঝাতে পারবো না। আমি গিয়ে সেই রুমের দরজার সামনে দাঁড়াতেই মা রুম থেকে বের হয়ে আমাকে ভেদ করে আমার ভিতর দিয়ে চলে গেল। আমি যেন এক মুহূর্তের জন্য অনেক ভয় পেয়ে গেলাম। মা তখন প্রেগনেন্ট ছিল। তার মানে সোহানা এখনো মায়ের পেটে। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। মায়ের মুখটা দেখে এত বছর ধরে মায়ের প্রতি জমিয়ে রাখা রাগ, ঘৃণা সবকিছুই যেন নিমিষে শেষ হয়ে গেল। আমি দূরে দাঁড়িয়ে এক পলক মায়ের দিকে তাকিয়ে আছি। মা গিয়ে ডাইনিং টেবিলে আধা খাওয়া কেকটা দেখে একটু রেগে গিয়ে বলল, ইয়াশ, এই ছোট্ট কেকটাও তুমি পুরো খেতে পারোনি। গাইস, এখন আমরা একটু ইয়াশের ছোটবেলার জীবনে যাবো। তো আপনারা আবার একটু গোলায় ঠালায় ফালায়েন না, মানে এখন আমরা ইয়াশের ছোটবেলার জীবনে যাবো। চলেন যাওয়া যাক। বাইরে থেকে ইয়াশ মানে ছোটবেলার আমি দরজা উকি দিয়ে হালকা তুতলিয়ে বললাম, তোমার পেটটা কত বড় দেখতো মা। আমি থপ খেয়ে ফেলে তোমার কম পড়ে যাবে না? মা হাসতে হাসতে আমার কাছে গিয়ে আমার চুল টেনে দিয়ে বলল, ওরে আমার বুইরা বাবা, আমার জন্য এত চিন্তা তোমার আমার কম পড়বে না। তুমি এখন পুরো কেকটা খেয়ে নিবে, কোনো কথা না। ছোট্ট আমি বাধ্য ছেলের মতো কেকটা হাতে নিয়ে খেতে খেতে বললাম, মা তোমার পেটটা এত বড় কেমনে হইলো? তখন মা বলল, আমার পেটে তোমার জন্য একজন খেলোয়াড় সাথীকে যত্ন করে রেখেছি, বুঝছো? কয়েকদিন পর তাকে বাইরে আনবো। তোমার মতোই এটা আমার আরেকটা কলিজার টুকরা। তখন ছোট্ট আমি বললাম, এতই আদলের কলিজার টুকরা হলে তাকে খেয়ে ফেললা কেন? তুমি কতলা রাক্ষস। মা হাসতে হাসতে বলল, হয়েছে, অনেক পাকনা কথা বলছো, এখন খেয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নাও, স্কুলে দেরি হয়ে যাচ্ছে। গাইস, এখন আমরা বর্তমানে ফিরে আসি। এই বলে মা উঠে চলে গেল। আমি দূরে দাঁড়িয়ে সবকিছু দেখছিলাম। আমার চোখ পানিতে টলমল করছে। এই বুঝি চোখ থেকে অঝরে বৃষ্টি নামবে। মা আমাকে কত ভালোবাসতো। এই মা কেন বাবার মৃত্যুর পর আমাকে আর আমার বোনকে ছেড়ে চলে গেল? এই মা আর এই মায়ের মাঝে আকাশ পাতাল তফাৎ। আমার সব হিসাব এলোমেলো হয়ে যাচ্ছে। তখনই ছোট্ট আমি আমার দিকে তাকিয়ে অদ্ভুত একটা হাসি দিয়ে বলল, কেক খাবে? আমি অবাক হয়ে কিছু বলতে যাব, তার আগেই অদ্ভুত এক সাদা রশ্মি এসে আমার চোখে পড়লো। আমি আর কিছু দেখতে পেলাম না সামনে। চোখ বন্ধ করে ডাকতে লাগলাম, মা আমি এসেছি। মা, আমার সাথে একটু কথা বলো, অনেক মনে পড়ে তোমাকে। হঠাৎ একটা গালে কারো থাপ্পড় পড়াতেই আমি চোখ খুলে দেখলাম সোহানা আমার পাশে বসে আছে। আমি এখনো সেই রাস্তার পাশের বেঞ্চের উপরেই শুয়ে আছি। আমাকে চোখ খুলতে দেখে সোহানা বলল, কিরে, কোন জগতে ছিলি তুই? মাকে কেন ডাকছিলি বারবার? কি হয়েছে তোর? আমি ধরফর করে উঠে বসলাম। কি হয়েছিল আমাদের? এই খাবারে কি মিশানো ছিল? কথা নামের মেয়েটা কোথায়? সোহানা একটু অবাক হয়ে বলল, হঠাৎ করেই তোর এসব চিন্তা হচ্ছে কেন ভাইয়া? আমরা তো মাকে ঘৃণা করি। সে আমাদের ছেড়ে তখন চলে গেছে যখন তাকে আমাদের সবচেয়ে বেশি দরকার ছিল। আমি বললাম, সব সত্যি সবসময় সত্যি হয় না বোন। তাহলে তোকে একটা গল্প শোনাই। এক গ্রামে দুই বন্ধু ছিল। একজনের নাম তো সত্য, আরেকজনের নাম মিথ্যা।
তারা দুজন দেখতে একই রকম ছিল, মানুষ তাদের আলাদা আলাদা পোশাকে দেখে তাদেরকে চিনতে পারতো না। তারা দুজন একদিন জঙ্গলে শিকার করতে গেল। শিকার করতে করতে জঙ্গলের অনেক গভীরে তারা একটা বড় পানির কূপ দেখতে পেল। তারা দুজনেই ঠিক করলো এখানে তারা গোসল করবে, তাই নিজেদের কাপড় খুলে কূপের উপর রেখে কূপে নেমে পড়লো গোসল করার জন্য। সত্য ছিল অনেক সাহসী, তাই সে আগে কূপে নামলো। এদিকে মিথ্যা সব সময় সত্যের উপর হিংসা করত, কারণ সবাই সত্যকে বেশি ভালোবাসতো। তাই মিথ্যা কুয়ায় না নেমে সত্যের খুলে রাখা জামা কাপড় পরে নিল এবং সত্যকে সেই কূপে একা ফেলে চলে গেল। গ্রামে ফিরে আসার পর সবাই তাকে সত্য হিসাবে গ্রহণ করে নিল পোশাক দেখে। আর ওইদিকে জঙ্গলের কুয়ায় আসল সত্য চাপা পড়ে গেল চিরদিনের জন্য। তখন থেকে পুরো পৃথিবীতে মিথ্যা সত্যের পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে, আর আমরা সেই মিথ্যাকেই সত্য হিসাবে মেনে নিয়ে চলছি। কেউ আসল সত্যের খোঁজে সেই কুয়া পর্যন্ত যায় না। তাই আমাদের মা কি সত্যি সত্যি এমন করছিল, নাকি আমরা এত বছর একটা মিথ্যাকে সত্য হিসাবে মেনে এসেছি? সেটাই খুঁজতে আমাদের সেই কুয়ার কাছে যেতে হবে যেখানে আসল সত্য চাপা পড়ছে। কথা নামের মেয়েটা যেই হোক না কেন, সে আমাদের সত্য দেখানোর জন্যই এসেছিল। সোহানা বলল, তার মানে আমাদের এখন গ্রামে আমাদের সেই বাড়িতে যেতে হবে যেই বাড়ি অনেক বছর আগে আমার কাকারা দখল করছিল। আমি বললাম, হ্যাঁ, সময় হয়েছে আমাদের জিনিস ফিরিয়ে নেওয়ার। এখন আমাদের গ্রামে যাওয়ার জন্য গাড়ি ভাড়া লাগবে, যেটা জোগাড় করার জন্য কিছুদিন এই শহরে থাকতে হবে। এখন সোহানা বলল, আমরা তো চাইলে হেঁটেই চলে যেতে পারি। আমি ভুরু কুচকে বললাম, তোর ব্রেন যে হাঁটুর সেটা আবার প্রমাণ করলি। 560 মাইলের রাস্তা তুই হেঁটে যাবি, তাই না? সোহানা বলল, তাহলে কোথায় থাকবো আমরা, আর টাকার জোগাড় কিভাবে হবে? আমি একটু চিন্তা করে বললাম, চল গিয়ে দেখি সেই চাঁদের পরীতে আমাদের জন্য জায়গা হয় কিনা। আমরা রওনা হলাম সেই বাড়ির উদ্দেশ্যে। জুজুর খাবারের ঘোর এখনো কাটেনি, সে এখনো ঘুমিয়ে আছে। সোহানা জুজুকে কোলে নিয়ে নিল। আমরা গিয়ে চাঁদের পরীর বাড়ির সামনে দাঁড়ালাম। চেক করে দেখলাম আমার রেখে যাওয়া পাথরটা এখনো আছে। তার মানে এই বাড়ি সম্পূর্ণ ফাঁকা। খুশি হয়ে সোহানাকে বললাম, চাবির ছড়াটা দে। সোহানা জুজুকে নিচে রেখে ব্যাগ থেকে চাবির ছড়া বের করে এগিয়ে দিল। এখানে অনেক নকল চাবি আছে, সব রকমের তালা খোলার চাবি মজুদ আছে আমার কাছে। আমি চারদিকে তাকিয়ে দেখলাম কেউ আছে নাকি আশেপাশে। কাউকে দেখতে না পেয়ে গেটের তালা খুলে ফেললাম। অনেকদিন বন্ধ থাকায় গেটটা জং ধরে খুব টাইট হয়ে গেছে। জোরে ধাক্কা দিতে ক্যাত করে শব্দ করে গেটটা খুলে গেল। একটা গরম বাতাস আমার শরীরে এসে লাগলো। গেট খোলার সাথে সাথে আমার মনে হলো কিছু একটা আমার শরীর ভেদ করে চলে গেল। আমাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে পিছন থেকে সোহানা বলল, কিরে ভাইয়া, কি হয়েছে? ভিতরে যাচ্ছিস না কেন? তখন আমি বললাম, না এমনি, আয় ভিতরে যাই আমরা। এই বলে ভিতরে পা রাখতেই শরীরে কেমন যেন এক শিহরণ বয়ে গেল। ততক্ষণে জুজুর চোখ খুললো। সোহানা খেয়াল করলো জুজু এক দৃষ্টিতে বাড়ির দোতলায় তাকিয়ে আছে ভয়ের তো চোখে। ও যেন কাউকে দেখে ভয় পাচ্ছে। সোহানা দোতলার দিকে তাকিয়ে কিছুই দেখতে পেল না। তেমন একটা পাত্তা না দিয়ে সোহানা জুজুকে কোলে নিয়ে গেটের ভিতর পা রাখতেই জুজু চিৎকার করতে লাগলো। আমরা দুজন অনেক অবাক হয়ে গেলাম। জুজু অনেক শান্ত প্রকৃতির, ও কখনো এমন চিৎকার করে না, আজ হঠাৎ এমন করছে কেন? জুজু সোহানার হাত কামড়ে দিয়ে কোল থেকে লাফ দিয়ে নেমে দৌড়ে গেটের বাইরে চলে গেল। ও যেন এই বাড়িতে ঢুকতেই চাচ্ছে না, কিন্তু কেন? আমরা দেখতে পাই দোতলার জানালা দিয়ে একটা কালো ছায়া ইয়াস এবং সোহানার উপর নজর রাখছে। তার পিছনে সাদা কাপড় মোড়ানো একটা লাশ ফ্যানের সাথে ঝুলে আছে। কালো ছায়াটা হিংস্র পশুর মতো গড়গড় শব্দ করছে। সোহানা একটু রেগে আবার গেটের বাইরে গিয়ে জুজুকে ধরে এনে আবার ভিতরে প্রবেশ করলো। আমি সোহানাকে বললাম, এই বাসাটা কেমন যেন একটু ভৌতিক টাইপের মনে হচ্ছে আমার কাছে। কেমন যেন একটা নিস্তব্ধতা ছেয়ে আছে। এখানে বাতাসও অনেক ভারী লাগছে, চল আমরা চলে যাই, অন্য কোনো বাসা দেখব। তখন সোহানা বলল, না আমি যাব না। এত সুন্দর রাজপ্রাসাদের মতো বাড়িতে 2টা দিন না থাকতে পারলে সারা জীবন আফসোস থেকে যাবে। বাড়িটা অনেক দিন ধরেই বন্ধ পড়ে আছে, তাই একটু অদ্ভুত লাগছে। আমরা থাকা শুরু করলে সব ঠিক হয়ে যাবে। আমি সোহানার কথা মেনে অগত্য রাজি হয়ে গেলাম। বাসার ভিতরে প্রবেশ করে দেখলাম এ যেন সত্যি সত্যি রাজপ্রাসাদ। রাজকারী খাবার টেবিলে, রাজকারী খাট আর মোটা মোটা বিছানা, বড় ওয়াশরুম আর বাথরুমটাও। সিলিং এর রং, রুমের লাইটিং, মন মুগ্ধ হয়ে আমি আর সোহানা চারদিক ঘুরে ঘুরে দেখছিলাম। হঠাৎ দোতলা থেকে একটা শব্দ এলো, মনে হচ্ছে কেউ যেন হাতুড়ি দিয়ে কাঠের উপর পেরেক ঠুকছে। আমি আর সোহানা এক
একে অপরের দিকে তাকিয়ে বললাম, এটা কিসের শব্দ? জুজু কেমন যেন ভয়ে জড়সড় হয়ে এক কোণে বসে আছে। আমি আর সোহানা সিঁড়ি বেয়ে দোতলায় উঠতে লাগলাম। ধীরে ধীরে দোতলায় গিয়ে দেখলাম সম্পূর্ণ ভিন্ন চিত্র। নিচতলায় যতই জাঁকজমকপূর্ণ, দোতলায় ততটাই এলোমেলো আর নোংরা। চারদিকে শুকনো কাঠ আর গাছের খুঁটি পড়ে আছে। ইঁদুর মরে তার কঙ্কাল পড়ে আছে। ফুলের টবগুলো পানি পচে সেগুলো থেকে মশার বংশ বিস্তার হচ্ছে। হঠাৎ সোহানা ডাক দিয়ে ভয়ার্ত গলায় বলল, ভাইয়া এটা কি? আমি তাকিয়ে দেখলাম কালো কাপড় দিয়ে কিছু একটা ঢেকে রাখা হয়েছে। জিনিসটা একদম মানুষ আকৃতির। আমি বললাম, ভেন্ডি, এখানে আমাদের আর এক মুহূর্ত থাকা ঠিক হবে না, এখনই চলে যাব আমরা। হঠাৎ নিচতলা থেকে জুজুর চিৎকার ভেসে আসলো। জুজু অনেক জোরে জোরে ম্যাও ম্যাও করে ডাকছে। আমরা দুজন তাড়াতাড়ি নিচে গেলাম। নিচে যেতেই জুজুর ডাক বন্ধ হয়ে গেল, কিন্তু জুজুকে কোথাও দেখছিলাম না। সোহানা ডাকতে লাগলো, জুজু কোথায় তুই জুজু? কিন্তু জুজুর কোনো চিহ্ন নেই চারপাশে। আমি এদিক ওদিক জুজুকে খুঁজে বেড়াচ্ছি, প্রতিটা কোনায় খুঁজছি। হঠাৎ আমার চোখ গেল ফ্রিজের দিকে। ফ্রিজের সাইড দিয়ে রক্ত বেয়ে পড়ছে। আমি সোহানাকে ডাক দিয়ে এটা দেখালে সোহানা ভয় পেয়ে কান্না করে দিয়ে বলল, জুজু। আমি আস্তে আস্তে গিয়ে ফ্রিজের দরজা খুলে ভয়ে আটকে উঠলাম। জুজুর রক্তাক্ত কাটা মাথাটা ফ্রিজে রাখা, সেটা থেকে এখনো টুপ টুপ করে রক্ত পড়ছে। সোহানা কাপা গলায় পিছন থেকে বলল, ভাইয়া ফ্রিজে কি? আমি মুখ দিয়ে কোনো শব্দ বের করতে পারছিলাম না। আমাকে চুপ থাকতে দেখে সোহানা এগিয়ে আসলো ফ্রিজের দিকে। আমি তাড়াতাড়ি ফ্রিজটা বন্ধ করে বললাম, কিছু নেই ফ্রিজে। সোহানা বলল, আমি দেখবো, ফ্রিজটা খোল ভাইয়া। আমি বললাম, না, তুই এটা দেখতে পারবি না, সহ্য করতে পারবি না। সোহানা আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে ফ্রিজটা খুলে জুজুর কাটা মাথা দেখে চিৎকার করে কান্না করতে করতে বসে পড়লো। আমি গিয়ে সোহানাকে সান্ত্বনা দিয়ে বললাম, এখানে থাকলে আমরাও মরে যাব, চল তাড়াতাড়ি এখান থেকে যেতে হবে আমাদের। সোহানা কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া জুজুকে ফেলে রেখে কিভাবে যাব? ও আমার সবচেয়ে ভালো বন্ধু ছিল। আমাদের টানাটানির জীবনের সব সময় আমাদের সাথে ছিল, কিভাবে ওকে ছাড়া থাকবো? আমি বললাম, কষ্ট আমারও হচ্ছে, কিন্তু এই বাড়িটা অভিশপ্ত, এখানে থাকলে আমরাও মরে যাব। এই বলে সোহানাকে টানতে টানতে নিয়ে আসলাম বেরিয়ে যাওয়ার জন্য। কিন্তু কি দরজা কোথায়? আমরা যেদিক দিয়ে প্রবেশ করছিলাম সেখানে কোনো দরজা নেই। এটা তো একটা দেয়াল, এটা কেমন বাড়ি? চারদিকে তাকিয়ে দরজা খুঁজতে লাগলাম, কিন্তু আশ্চর্যের বিষয়, বাড়িতে কোনো দরজাই নেই, শুধু একটা জানালা আছে, লোহার গ্রিল দেয়া। আমি দৌড়ে সেই জানালার কাছে গিয়ে গ্রিল ধরে টানতে লাগলাম, কিন্তু কোনো লাভ হলো না। হঠাৎ মনে হলো আমাদের পিছন থেকে কেউ খুব দ্রুত দৌড়ে চলে গেল। চমকে গিয়ে পিছনে তাকিয়ে দেখলাম কেউ নেই। সোহানা ভয়ে আমার হাত পা চেপে ধরে আছে। হঠাৎ কিচেনের ওই দিক থেকে থালা বাসনগুলো ঠাস ঠুস করে পড়তে লাগলো। একটা পিতলের গ্লাস পরে গড়িয়ে আমার পায়ের কাছে এসে থামলো। কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে এখানে। হঠাৎ পাশের রুম থেকে একটা মহিলা কণ্ঠের কাকুতি মিনতি ভেসে আসলো, আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও প্লিজ। আমি আর সোহানা একে অপরের দিকে তাকিয়ে আছি। তারপর একসাথে সেই রুমের দিকে এগিয়ে গেলাম। মহিলার কান্নার শব্দটা যেন আরো বেড়ে গেল, মনে হচ্ছে তাকে কেউ খুব মারধর করছে। আমি আর সোহানা দরজার কাছে যেতেই কান্নার শব্দটা বন্ধ হয়ে গেল। সবকিছু যেন নীরব হয়ে গেল, শুনশান নীরবতা বয়ে গেল। আমি উকি মেরে রুমের ভিতরে তাকিয়ে দেখলাম কেউ নেই সেখানে, একদম ফাঁকা একটা রুম। কিন্তু একটু আগেই তো এই রুম থেকে কান্নার আওয়াজ আসছিল। আমরা আস্তে আস্তে সেই রুমে ঢুকলাম, চারদিকে তাকিয়ে দেখতে লাগলাম। হঠাৎ আমার চোখ গেল জানালার পর্দার ওপাশে কালো একটা ছায়া দাঁড়িয়ে আছে। আমি ভয়ে ভয়ে বললাম, ভেন্ডি, ওটা কি? সোহানা তাকিয়ে বলল, কই, কিছুই তো নেই। আমি তাকিয়ে দেখলাম সত্যিই সেখানে কিছু নেই। মনের ভুল ভেবে যাই না রুম থেকে বের হতে যাব, তখনই উপর থেকে একটা সাদা কাপড় পরা লাশ ঝুলে পড়লো। সেটা ফ্যানের সাথে ঝুলেছিল। আমরা চিৎকার দিয়ে সেই রুম থেকে বের হয়ে আবার সেই জানালার কাছে এসে দাঁড়ালাম। সোহানা এখনো ভয়ে কাঁপছে। আমি ওকে ভয় কাটানোর জন্য বললাম, কিছু হয়নি, আমরা যেভাবেই হোক এখান থেকে বের হয়ে যাব, নিজেকে শান্ত রাখ। সোহানা কেঁদে দিয়ে বলল, কিভাবে? এই বাড়িতে প্রবেশ করার জন্য দরজা থাকলেও বের হওয়ার জন্য কোনো দরজা নেই। আমরা এখানে মারা পড়বো ভাইয়া, এখান থেকে জীবিত বের হতে পারবো না। জুজু অলরেডি মারা গেছে, এখানে কিছু তো আছে ভাইয়া। আমি কিছু না বলে জানালার গ্রিল ধরে বাইরে তাকাতেই হঠাৎ আমার চোখ গেল বাইরের বাগানের দুজন লোক কাজ করছে। আমি খুশি হয়ে তাদের ডাক দিলাম, এই যে ভাইয়া শুনছেন, আমরা না এখানে আটকা পড়ছি, আমাদের একটু সাহায্য করুন।
কিন্তু তারা আমার কোনো কথাই শুনতে পাচ্ছে না। তারা নিজেদের মতো কাজ করেই যাচ্ছে। আমি আবার চিৎকার করে ডাকলাম তাদের, কিন্তু কোনো লাভ হলো না। খেয়াল করলাম একটা লোকের হাতে কষ্টি পাথরের আংটি। তারা দুজন লাল রঙের জামা পরে আছে। আমি সোহানার দিকে তাকিয়ে বললাম, লোক দুটা আমার কথা শুনতে পাচ্ছে না কেন? সোহানা এগিয়ে এসে জানালা দিয়ে বাইরে তাকিয়ে বলল, তুই কাদের সাহায্য করার জন্য ডাকছিস? এখানে তো কেউই নেই। আমি অবাক হয়ে বাইরে তাকিয়ে দেখলাম সত্যি সত্যি সেখানে কেউ নেই। এই মাত্র তো তারা সেখানে ছিল, হঠাৎ করেই কোথায় গায়েব হয়ে গেল? আমি আর সোহানা জানালার কাছেই বসে রইলাম। এখন এখান থেকে বের হব কিভাবে? এভাবে ফেসে যাব কখনো ভাবিনি। জুজুর কথা মনে পড়তে সোহানা কেঁদে দিল। ঠিক তখনই আমাদের অবাক করে দিয়ে জুজু জানালা দিয়ে লাফিয়ে ভিতরে প্রবেশ করলো। এটা দেখে সোহানা আর আমি প্রচন্ড ভয় পেয়ে দূরে সরে গেলাম। জুজু কিভাবে? ও তো মারা গেছে। কিন্তু জুজু ম্যাও করে সোহানার কোলে গিয়ে বসে পড়লো। আমি দৌড় গিয়ে ফ্রিজ খুলে দেখলাম সেখানে জুজুর কাটা মাথাটা নেই, আর না কোনো রক্তের ছাপ। সবকিছু যেন উধাও হয়ে গিয়েছে। তার মানে জুজু মারা যায়নি। এটা বুঝতে পেরে সোহানা জুজুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লো। আমার মাথায় একটা জিনিস ঘুরছে, জুজুর মৃত্যুটা আমাদের মনে ধোঁকা ছিল। ধোঁকাটাকে আমরা সত্য বলে মেনে নিয়েছিলাম। হঠাৎ দোতলা থেকে আবার সেই কাঠের পেরেক ঠুকুর ঠুকুর শব্দ ভেসে আসলো। এবার সোহানা আর জুজুকে একা ছাড়লো না, ওকে কোলে নেই আমরা ধীরে ধীরে সিঁড়ি বেয়ে দোতলায় উঠতে লাগলাম। আমরা দোতলায় পৌঁছাতে যথারীতি শব্দটা বন্ধ হয়ে গেল। আমি দেখতে পেলাম একটা পুরাতন কাঠের আলমারি, সেটাতে একটা পেরেক অর্ধেক ঢুকানো। দেখে মনে হচ্ছে কেউ এখানে পেরেকটা ঢুকানোর চেষ্টা করছিল। আমি সোহানাকে বললাম, চারদিকে খেয়াল রাখ। আমি আলমারিটা খুলে দেখছি কি আছে এটার ভিতর। এই বলে আমি ধীরে ধীরে আলমারির দিকে এগিয়ে গেলাম। আলমারির সামনে দাঁড়াতেই কেমন যেন মনে হলো সেটা নড়ে উঠলো। ভয়ে ভয়ে এক টান দিয়ে আলমারিটা খুলতে দুইটা মানুষের কঙ্কাল উপর হয়ে আমার উপর পড়লো। আমি ভয়ে চিৎকার করে উল্টে পড়ে গেলাম। কঙ্কাল দুইটা আমার উপর পড়লো। সোহানা দৌড়ে এসে কঙ্কাল দুটা সরিয়ে দিল আমার শরীরের উপর থেকে। আমি উঠে নিজেকে সামলে নিয়ে কঙ্কালের দিকে তাকিয়ে দেখলাম অনেকদিন আগে মারা যাওয়াতে তাদের শরীর কঙ্কালে পরিণত হয়েছে, কিন্তু তাদের জামাগুলো এখনো নষ্ট হয়নি। তারা দুজনেই লাল জামা পরেছিল, যেটা আমি ওই দুজন লোককে বাগানে কাজ করার সময় দেখছিলাম। তার মানে কি ওই দুইজনের কঙ্কাল এগুলো? তারা মৃত ছিল। নিশ্চিত হওয়ার জন্য আমি কঙ্কালের হাত চেক করে দেখলাম, হ্যাঁ, সেই কষ্টি পাথরের আংটিটাও আছে একটা কঙ্কালের হাতে। গাইস, আপনাদের বইলা রাখি, এই দুইজন হচ্ছে সেই চোরগুলো যারা চুরি করতে এসে এখানে মারা গিয়েছিল। তাদের মেরে আলমারির ভিতর ঢুকিয়ে রাখা হয়েছিল। তখন আমি বললাম, ভেন্ডি, আমি এই দুইজনকে বাগানে কাজ করতে দেখছিলাম আর তাদের কাছে চিৎকার করে সাহায্য চাইছিলাম, কিন্তু এরা তো দেখি মৃত। তাহলে তারা কারা ছিল? তখন সোহানা বলল, মৃত মানুষকে তুই কিভাবে দেখতে পেলি? হয়তো ওটা মনের ভুল ছিল। এটা বলতে জুজু সোহানার কোল থেকে লাফ দিয়ে নেমে সেই কালো কাপড় দিয়ে ঢাকা মানুষ আকৃতি জিনিসটার কাছে গিয়ে ম্যাও করতে লাগলো। এটা দেখে আমরা একজন আরেকজনের দিকে তাকিয়ে বললাম, নিশ্চয়ই এখানে কিছু আছে, এটা খুলে দেখতে হবে। সোহানা বলল, না ভাইয়া, আমার খুব ভয় করছে, এটা খোলার দরকার নেই। তখন আমি বললাম, এখানে আমরা আটকা পড়ছি, চাইলেও এখান থেকে বের হতে পারবো না, তাই আমাদের খুঁজতে হবে এই বাড়ির রহস্য কি। এই বলে জুজুকে নিয়ে সোহানার কাছে দিলাম। তারপর আস্তে আস্তে সেটার উপর থেকে কালো কাপড়টা সরিয়ে দিলাম। আমরা দুজনেই আটকে উঠলাম। তো একটা কফিন, কিন্তু এটা সম্পূর্ণ মানুষের শরীরের আকৃতির। প্রাচীনকালে মিশরে এমন কফিন মানুষের মমি রাখা হতো। কফিনের উপর ঢাকনাটা একদম হালকা করে লাগানো, ধাক্কা দিলেই সরে যাবে। আমি সোহানার দিকে একবার তাকিয়ে কফিনের ঢাকনাটা হালকা ধাক্কা দিতেই সেটা অল্প একটু সরে গেল। তখনই ভিতর থেকে রং বেরঙের কয়েকটা প্রজাপতি বেরিয়ে এলো। ডানা ঝাপটাতে একটা প্রজাপতি এসে আমার হাতের উপর বসতেই আমি যেন একটা ঘোরের মাঝে চলে গেলাম। আমি দেখলাম মায়ের ডেলিভারির পেন উঠছে। মা ব্যথায় ছটফট করছে বিছানায় শুয়ে। ছোট্ট আমি মায়ের এই অবস্থা দেখে কি করব না করব কিছুই বুঝতে পারছিলাম না। মা কোনো রকম বলল, ইয়াস তোমার বাবাকে টেলিফোন করো তাড়াতাড়ি। ছোট্ট আমি টেলিফোনে বাবার নাম্বার ঘুরিয়ে কল দিলাম। বাবা টেলিফোন উঠালে বললাম, বাবা উপাস থেকে বলল, কি হয়েছে ইয়াস? ছোট্ট আমি বললাম, মা
কত্তাতে বাবা, তুমি তালাতালি বাতায় আছো। এই শুনে বাবা টেলিফোন রেখে দিল। ততক্ষণে মা প্রায় জ্ঞান হারানোর মতো অবস্থা। আমি দূরে দাঁড়িয়ে এসব দেখছিলাম। মায়ের এমন অবস্থা দেখে ইচ্ছা করছিল মাকে আমি নিজেই হাসপাতালে নিয়ে যাই, কিন্তু আমি কিছু করতে পারছিলাম না। কিছুক্ষণের মাঝে বাবা একজন নার্সকে নিয়ে বাসায় আসলো হন্তদন্ত হয়ে। নার্স বাবা এবং ছোট্ট আমিকে বাইরে অপেক্ষা করতে বলে ঘরের দরজা বন্ধ করে দিল। বাবা টেনশনে এদিক ওদিক পায়চারি করছিল। ছোট্ট আমি তখন বুঝতে পারছিলাম না মায়ের কি হয়েছে, তাই বাবাকে একটু পরে জিজ্ঞাসা করছিলাম, বাবা মায়ের কি হইতে, গলের ভিতর মা কি করতাতে? বাবা কিছু না বলে শুধু আমার মাথায় হাত বুলিয়ে দিয়েছিল। কিছুক্ষণ পর ভিতর থেকে শিশুর কান্নার শব্দ ভেসে আসলো। নার্স দরজা খুলে একটা ফুটফুটে মেয়ে বাবুকে নিয়ে বের হয়ে বলল ভাইজান, মেয়ে হয়েছে আপনার। বাবা আনন্দে কেঁদে দিয়ে মেয়েকে কোলে নিয়ে চুমু খেয়ে বলল, বাবুর মা কেমন আছে? নার্স মন খারাপ করে বলল, আমাকে মাফ করে দিয়েন ভাইজান। বাবা ভয় পেয়ে বলল, কি হয়েছে, কি বলছেন আপনি? নার্স বাবার দিকে অসহায়ের মতো তাকিয়ে বলল, ভাবিকে বাঁচাতে পারিনি, অতিরিক্ত ডেলিভারির পেন সহ্য করতে না পেরে ভাবি নিঃশ্বাস নিতে পারিনি। বাচ্চাকে তো বাঁচিয়ে নিয়েছি আমি, তবে ভাবিকে বাঁচাতে পারিনি। এটা শুনে বাবা পাগলের মতো কান্না করতে করতে ঘরে প্রবেশ করলো। আমি দূর থেকে দাঁড়িয়ে এটা শুনে অবাক হয়ে গেলাম। সোহানার জন্মের সময় মা মারা গিয়ে থাকলে তাহলে পরবর্তীতে আমাদের সাথে যে ছিল সে কে? আমিও সেই ঘরে যেতে চাইলে আমার মাথা প্রচন্ড ব্যথা শুরু হলে আমি চিৎকার করে মাটিতে বসে পড়লাম। আমার ঘোর ভাঙলো। সোহানা দৌড়ে এসে আমাকে ধরে বলল, কি হয়েছে ভাইয়া? আমি অবাক চোখে সোহানার দিকে তাকিয়ে আছি। আমার মা সোহানাকে জন্ম দিয়েই মারা গেছে। তাহলে আমরা যাকে মা বলে জানতাম সে কে ছিল? এটা কিভাবে হতে পারে? আমাকে কিছু বলতে না দেখে সোহানা বলল, কিরে ভাইয়া, কথা বলছিস না কেন, কি হয়েছে? আমি সোহানাকে এই ব্যাপারে কিছু বললাম না। আমি বললাম, কিছু না। এই বলে আমি তাড়াতাড়ি কফিনের ঢাকনাটা পুরো সরিয়ে ফেললাম এবং যা দেখলাম তাতে হা করে তাকিয়ে রইলাম। আমাকে এভাবে থাকতে দেখে সোহানা বলল, কি আছে ভাইয়া ওর ভিতরে? এই বলে এগিয়ে এসে দেখে অবাক হয়ে বলল, এটা তো সেই কথা নামের মেয়েটা। কফিনের ভিতর কথা নামের মেয়েটার শরীর, মনে হচ্ছে সে যেন ঘুমিয়ে আছে। সেই সাদা থ্রি পিসটা পরা, চেহারার সেই উজ্জ্বলতা। কফিনের ভিতর কথাকে দেখে আমরা দুজনেই বেশ অবাক হলাম। এই মেয়েটা এখানে আসলো কিভাবে? কিছুই তো মাথায় ঢুকছে না। আমি কথাকে স্পর্শ করে দেখার জন্য হাত বাড়াতেই পিছন থেকে সোহানা আমার মাথায় থাপ্পড় দিয়ে বলল, কি করছিস তুই? আমি বললাম, আরে নেগেটিভ ওমেন, আমি দেখতে চাচ্ছিলাম মেয়েটা কি জীবিত নাকি মৃত। সবকিছুতে উল্টাপাল্টা ভাবস কেন তুই? এদিকে আমরা দেখতে পাই খুবই সুন্দর একটা ফুলের বাগান। বাগানের মাঝখানে একটা বড় ডালিম গাছ। গাছের ছায়ায় বসে আছে কথা নামের মেয়েটা আর একজন বৃদ্ধ লোক। কথা বলল, দাদু, এখন অন্তত আমার শরীরে আমাকে ফিরে যাওয়ার অনুমতি দাও। ওই দেখো, তারা আমার শরীর খুঁজে পেয়ে গেছে। বৃদ্ধ লোকটা বলল, একটু দাঁড়াও দাদু ভাই, ওদের মাঝে একজন যদি তোমার শরীর স্পর্শ করে তাহলে তুমি নিজের শরীরে ফিরে যাবে। ততক্ষণ পর্যন্ত দেখি ওরা কি করে। ওই ভাই বোনকে তো আমার বেশ পছন্দ হয়েছে। তখন কথা বলল, আমারও ওদেরকে অনেক ভালো লাগে দাদু। বৃদ্ধ লোকটা মুচকে এসে বলল, ওদেরকে ভালো লাগে নাকি ওকে ভালো লাগে, ব্যাপারটা কি দাদু ভাই? কথা একটু লজ্জা পেয়ে বলল, দাদু তুমিও না যে খুশি তাই বলো। বৃদ্ধ লোকটা হু হু করে হেসে দিয়ে বলল, লজ্জা পাওয়ার কি আছে? আর যাই হোক ইয়াসের সাথে তো তোমার জোড়া লেখা আছে। তোমাকে পূর্ণ মানুষ হতে হলে এমন একজনের সাথে মিলিত হতে হবে যার হার্ট বুকের বাঁ পাশে না হয়ে ডান পাশে হবে। শতকরা 2 জন মানুষের হার্ট ডান পাশে হয়ে থাকে, আর সেই 2 জনের মাঝে ইয়াসও পড়ে। ইয়াসের হার্ট ডান পাশে, ও তোমার জন্য একদম উপযুক্ত। তখন কথা বলল, তা আমি জানি, আর এই জন্যই ওদেরকে চাঁদের পরীতে নিয়ে এসেছি, যাতে চাঁদের পরীর অভিশাপ কাটিয়ে আবার আমি সম্পূর্ণ মানুষ রূপে ফিরে যেতে পারি। বৃদ্ধ লোকটা কথার মাথায় হাত দিয়ে বলল, সব ঠিক হয়ে যাবে দাদু ভাই, শুধু সময়ের অপেক্ষা। তখন সোহানা বলল, ভাইয়া, আমার মনে হয় এটা কথাদের বাড়ি। আর কথাই হচ্ছে চাঁদের পরী। ছোটবেলা মা আমাকে চাঁদের পরীর গল্প শুনিয়েছিল। যদিও আমার পুরো গল্পটা মনে নেই, যা মনে আছে তা হলো একজন জিন রাজকুমার পৃথিবীতে ঘুরতে এসে একজন মানব মেয়ের প্রেমে পড়ে যায়। তাই সেই রাজকুমার মানুষ রূপ ধারণ করে মানব মেয়ের কাছে দেখা দেয়। মানব মেয়ের নামটা আমার মনে পড়ছে না। আস্তে আস্তে তারা অনেক ভালো বন্ধু হয়ে যায়। বন্ধুত্ব থেকে
বন্ধুত্ব থেকে তাদের সম্পর্ক প্রেম পর্যন্ত গড়ায়। ওইদিকে জিনের রাজা এই ব্যাপারে কিছুই জানতো না। রাজকুমার সবার অগোচরে মানব মেয়েকে বিয়ে করে নেয়। মানব মেয়ে তখনও জানতো না তার ভালোবাসার মানুষটা একটা জিন রাজকুমার। একদিন জিন রাজা তার ছেলের এই সম্পর্ক জেনে যায়, এই কর্ম সম্পর্কে জেনে যায়। রাজা অনেক রাগান্বিত হয়ে রাজকুমারের লোহায় খাঁচায় বন্দি বানিয়ে ফেলে এবং দুইটা রাক্ষসকে পাঠায় মানব মেয়েকে মেরে ফেলার জন্য। তখন মানব মেয়েটা ছিল সন্তান সম্ভবা। মানব মেয়েটা পেটে সন্তান আসার পর সে বুঝতে পারে এটা কোনো সাধারণ বাচ্চা না, কারণ বাচ্চাটা পেটের ভিতর থাকাকালীনই তার সাথে কথা বলতো, তাকে মা বলে ডাকতো, তাকে সকল বিপদ আপদে সংকেত আগেই দিয়ে দিত। রাজা যে দুইটা রাক্ষসকে পাঠিয়েছে মানব মেয়েকে মারার জন্য, সেই খবর আগেই তার পেটের বাচ্চা বলে দিয়েছে। এই পর্যন্ত বলে সোহানা আর কিছু মনে করতে পারলো না। আমি জিজ্ঞাসা করলাম তারপর কি হলো? সোহানা বলল তারপর আর মনে নাই ভাইয়া, অনেকদিন আগে শুনছি মায়ের মুখে, আর তখন আমি অনেক ছোট ছিলাম তাই ভুলে গিয়েছি। আমি কিছু একটা ভাবতে লাগলাম, আমি তো আমার ভীষণে দেখতে পেয়েছি মা সোহানার জন্মের সময় মারা গিয়েছে। তাহলে বাবার মৃত্যুর আগ পর্যন্ত যে মানুষটাকে আমরা মা বলে জেনে এসেছি সে কে ছিল? সোহানা বলল কি হয়েছে, কি ভাবছিস তুই? আমার কাছ থেকে কি কিছু লুকানোর চেষ্টা করতেছস? আমি একটু আমতা করে বললাম কই কিছু না তো। আর তুই এই গল্পের বাকিটুকু মনে করার চেষ্টা কর, সামান্য একটা গল্প মনে রাখতে পারস না? তোর মাথায় তো গোবরও নাই ভেন্ডি। সোহানা রেগে বলো ফালতু কথা বলবি না, তুই যে আমার ভাই এটা মনে রেখেছি এই বেশি। মনে আছে ছোটবেলার সেই কথাটা? আমি বললাম সেই কথা আমার সারা জীবন মনে থাকবে। তুই কিল দিয়ে আমার পিঠ বাঁকা করে ফেলছিলি, এখনো আমার মেরুদণ্ড বাঁকা হয়ে যায় সেই দিন কথা মনে পড়লে। সোহানা হাসতে হাসতে বলল আমার কি দোষ? একসাথে ঘুমিয়েছিলি, আমি স্বপ্নে দেখি তুই আমায় গুলি করে মারতে চাইছস। আমি কিছু না ভেবেই তোর একটা লাগিয়ে বসি, সত্যি সত্যি সেটা লেগে যায় কে জানতো। তখন আমি বললাম খুব মহৎ কর্ম সম্পাদন করিয়েছেন আপনি, এখন আমাকে আমার কাজ করতে দিন, চেক করে দেখি মেয়েটা জীবিত নাকি মৃত। এই বলে আমি কথার গায়ে হালকা করে স্পর্শ করতেই কথার শরীর নড়ে উঠলো। আমি একটু ভয় পেয়ে পিছিয়ে গেলাম। হঠাৎ কথা চোখ মেলে তাকিয়ে উঠে বসে পড়লো এক ঝাটকায়। আমি নিজের হাতের দিকে তাকিয়ে বললাম আমার হাতে এত শক্তি, মৃত মানুষকে জীবিত করে ফেললাম। কথা কফিন থেকে উঠে এসে আমার সামনে দাঁড়িয়ে বলল আমি মৃত না, গাধা। সোহানা বলল তুমি কিভাবে জানলে আমার ভাইয়া একটা গাধা? ভাইরাল হয়ে গেল নাকি? আমি সোহানার দিকে চোখ বড় করে তাকিয়ে বললাম আমি গাধা? তখন সোহানা বলল তুই নিজেই যেহেতু বললি তাই আমি মেনে নিলাম, যা। তখন আমি বললাম চুপ থাক বেন্ডি। তাকিয়ে দেখলাম কথা মিটিমিটি হাসছে আমাদের ঝগড়া দেখে। তখন আমি বললাম এই আপনি হাসছেন কেন? সেদিন আমাদের দুজনকে কি খাইয়ে বেহুশ করে তারপর উধাও হয়ে গিয়েছিলেন, কে আপনি সত্যি করে বলেন। তখন কথা বলল আমি তোমাকে সত্য দেখানোর জন্যই ওই খাবার খাইয়েছিলাম, আশা করি অনেক কিছু জানতে পেরেছো। আমি সোহানার দিকে তাকিয়ে দেখলাম ও জিজ্ঞাসা সুলভ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি আমতা করে বললাম না তেমন কিছু জানতে পারিনি। আপনি কে সেটা আগে বলেন, এতটুকু বুঝেছি আপনি আমাদের মতো সাধারণ কোনো মানুষ না। কথা হেঁটে গিয়ে জুজুকে কোলে নিয়ে আদর করতে করতে বলল আমি চাঁদের পরি, এই বাড়িতেই আমি থাকি, তবে সব সময় না। তখন আমি বললাম তার মানে আপনি আমাদেরকে এই বাড়িতে নিয়ে এসেছেন তাই না? প্রথম যেদিন আপনার সাথে ধাক্কা লাগলো ভুলবশত সেদিনই আমি এই বাড়িটা দেখতে পেয়েছিলাম, আপনি তাহলে আমাকে এই বাড়িটা দেখিয়েছিলেন। কথা কোনো উত্তর না দিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলো জুজুকে নিয়ে। আমি বললাম সোহানা চল আমরাও নিচে নামি ওর সাথে, দেখি ও কোথায় যায়। দুজনের দিকে হাঁ করে তাকিয়ে আছি, কারণ আমরা যেদিক দিয়ে প্রবেশ করছিলাম বাসায় সেখানে এখন দরজা আছে। কথা সেই দরজা খুলে হেঁটে বের হয়ে যাচ্ছে। আমিও খুশি হয়ে তাড়াতাড়ি দৌড়ে ঘর থেকে বের হয়ে গেলাম। অবশেষে আমরা চাঁদের পরি থেকে বের হলাম। তখন কথা বলল আবার ফিরে আসতে হবে এখানে। এখন বের হয়ে গেলাম, কারণ রাতে এই বাসায় একটা শানসুন পরিণত হয়, রাতের বেলা এখানে থাকা মানে মৃত্যু। তাই রাত হওয়ার আগেই তোমাদের বের করে আনলাম, আবার সকালে আসতে হবে। এদিকে দেখা যাচ্ছে বাড়ির ভিতর থেকে একটা কালো ছায়াটা রাগে গড়গড় করতে করতে জানালা দিয়ে তাকিয়ে আছে ওদের চলে যাওয়ার দিকে। কথা একবার পিছনে তাকে হালকা মুচকি হাসি দিল, এতে করে কালো ছায়াটা রাগে চিৎকার করে উঠলো। তখন আমি বললাম এই বাড়ির রহস্য কি আসলে? কথা বলল সে অনেক লম্বা কাহিনী, পরে কখনো বলা যাবে।
আমার ব্যাপারে তোমাদের সন্দেহ দূর করে দিচ্ছি। আমি হলাম অর্ধেক মানুষ আর অর্ধেক পরী। আমার মা ছিল একজন মানুষ আর বাবা ছিল জিন, তাই আমার জন্ম এভাবেই হয়েছে। সোহানা বলল, ভাইয়া এটা তো আমাদের মায়ের বলা সেই গল্পের মতো। তাহলে কথা একটু অবাক হয়ে বলল, তোমার মা তো তোমার জন্মের। আমি কথাকে থামিয়ে দিয়ে বললাম, সেসব কথা বাদ দেন, এখন বলেন আপনি আমাদের কাছে কি চান? কেন পরিকল্পনা করে এই বাড়িতে নিয়ে এসেছেন? কথা বলো, সেটা সময় হলে জানতে পারবে। এখন মনে হচ্ছে তোমরা ক্ষুধার্ত, চলো কিছু খাওয়া যাক। সোহানা বলল, হ্যাঁ, তারপর আবার আমরা তোমার খাবার খেয়ে বেহুশ হয়ে পড়ে যাই। কথা হাসতে হাসতে বলল, আরে না, সেটা অন্য একটা কারণ ছিল। ইয়াস জানে কারণটা, এবার আর তেমন কিছু হবে না। তখন আমি বললাম, বেহুশ হই আর যাই হই, আমার এখন খেতে হবে। ক্ষুধায় পেটের ভিতর লিভার কলিজা সবই যুদ্ধ করতেছে। আমরা হাঁটতে হাঁটতে গিয়ে একটা পার্কে বসলাম। কথা বলল, তোমরা এখানে বসো, আমি খাবার নিয়ে আসছি তোমাদের জন্য। এই বলে কথা জুজুকে চুমু খেয়ে সোহানার কোলে দিয়ে চলে গেল। আমি বিড়বিড় করে বললাম, কেন যে বিড়াল হয়ে জন্ম নিলাম না, একটা চুমা খাইতে পারতাম। তখন সোহানা শুনে বলল, থাক ভাই, দুঃখ করিস না, গাধাও কিন্তু একটা উপকারী প্রাণী। তখন আমি বললাম, ফালতু কথা বললে তোর কান ছিঁড়ে ফেলবো আমি। সোহানা উল্টে আমার কান ডলা দিয়ে বলল, আমি হুমকিতে বিশ্বাসী না, প্র্যাকটিক্যাল করতে বিশ্বাসী বুঝছ? আমি করে বললাম, কান ছেড়ে দে, আর হুমকি দিমু না তো সরি। সোহানা কান ছেড়ে দিয়ে বলল, আচ্ছা ভাইয়া এই কথাকে আমার বেশি সুবিধার মনে হচ্ছে না। কোনো একটা গাবলা আছে, ওর প্রতিটা কথায় কেমন যেন রহস্য লুকিয়ে আছে। আমি কান ডলতে ডলতে বললাম, কেন দেখছস মেয়েটা কত সুন্দরী, পাটের আসরের মতো চুল মেয়েটার, গোলাপের পাপড়ির মতো ঠোঁট, আপেলের মতো গাল, স্টেডিয়ামের মতো কপাল, আর সাপের গর্তের মতো নাক। এত সুন্দরী মেয়েকে তোর সন্দেহ করা উচিত না বোন। সোহানা রেগে বলল, আরে গাধা, আমি ওর আচরণের কথা বলছি। এরই মাঝে কথা ব্যাগ ভর্তি খাবার নিয়ে চলে আসলো। এসে বলল, দুই ভাই বোন মিলে কি ফুসফুস করছো, আমাকে একটু শোনাও, আমি শুনি। তখন আমি বললাম, তেমন কিছু না, আমার বোন আপনাকে। সোহানা আমার মুখ চেপে ধরে বলল, আসলে আমি আপনাকে নিয়ে অনেক প্রশংসা করছিলাম, কিন্তু আমার ভাই সেটা মানতে চাচ্ছিল না। কথা বলল, সেটা আর নতুন কি, ছেলে মানুষ সহজে কিছু মানতে চায় না। চলো এখন খাওয়া শুরু করা যাক। আমরা দেখলাম কয়েক রকমের ভিন্ন ভিন্ন খাবার, সেগুলো থেকে এখনো ধোঁয়া বের হচ্ছে, গ্রান মাতাল হওয়ার মতো অবস্থা। কথা বলল, এগুলো আমাদের রাজ্যে সবচেয়ে প্রিয় খাবার, আমার স্পেশাল অতিথিদের জন্য এগুলো রান্না করি, একবার খেলে সারা জীবন মনে থাকবে। আমি বললাম, তার মানে আমরা স্পেশাল? শুনেই গলে গেল। সোহানার পক্ষ থেকে আপনাকে একটা কিস। সোহানা বুড়ো কুচকে বলল, ফালতু কথা না বলে খাওয়া শুরু কর। আমি বললাম, 1 মিনিট, খাওয়ার আগে আমার একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, সেটা না জানতে পারলে আমার পেটে খাবার খাবে না। কথা বললো, কি প্রশ্ন শুনি। আমি বললাম, আপনি বলছেন আপনি অর্ধেক মানুষ আর অর্ধেক পরী, তাহলে আমি জানতে চাই আপনার কোন অংশ মানুষ আর কোন অংশ পরী। তখন সোহানা বলল, এটাই তোর ইম্পর্টেন্ট প্রশ্ন? তখন আমি বললাম, হ্যাঁ। কথা এবার একটু রেগে বলল, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি খেয়ে নাও। আমি আর সোহানা খাবার হাতে নিয়ে মুখে দিব, তার আগে পিছন থেকে কেউ একজন ডাক দিল, ইয়াস, খাবার খেয়েও না। সাথে সাথে চমকে গিয়ে পিছনে তাকিয়ে দেখলাম কথা দাঁড়িয়ে আছে। কথা আমাদের পিছনে থাকলে সামনে কে? মুহূর্তেই সামনে তাকিয়ে দেখি সেখানে কেউ নেই, আর না কোনো খাবার আছে, সম্পূর্ণ সবকিছু গায়েব হয়ে গেল নিমিষেই। কথা বলল, তোমরা বসো, আমি দেখে আসি ও কে ছিল আর কি উদ্দেশ্য এখানে এসেছিল আমার রূপ ধারণ করে। এই বলে কথা বাতাসের গতিতে ছুটে চলে গেল। আমরা দুজনে এখনো হা করে তাকিয়ে আছি। সোহানা বলল, ভাইয়া এটা কি হলো? আমি বললাম, ভিন্ডি, একই প্রশ্ন আমার, এটা কি হলো? সোহানা আমার চুল টান দিয়ে ধরে বলল, আজকেই তোকে লাস্ট ওয়ার্নিং দিতাছি গাধার বাচ্চা, আরেকবার যদি আমারে ভেন্ডি কষ তাইলে তোর একদিন আর আমার যে কয়দিন লাগে। আমি বললাম, চুল স্যার, ব্যথা লাগতেছে তো। আচ্ছা আর বলবো না, চুল স্যার বলছি। সোহানা চুল ছেড়ে মাথায় হাত বুলিয়ে চুলগুলো ঠিক করে দিয়ে বলল, আচ্ছা ভাইয়া, আমি যদি মারা যাই তাহলে তুই কি কষ্ট পাবি? আমি এক মুহূর্তের জন্য থমকে গেলাম। ধমক দিয়ে বললাম, এসব কি কথা? তুই মরে গেলে আমি ভেন্ডি বলে কাকে খেপাবো? এমন কথা আর মুখেও আনবি না। তখন সোহানা বলল, ইয়াস, তুই ভালো হবি না তাই না?
আচ্ছা শোন, আমি যদি মারা যাই তাহলে তুই একটু কাঁদবি না। আমি তোর হাসি মুখটা দেখে মরতে চাই। তোর মুখের হাসিটাই মানাই, বুঝছস? আমি বললাম, এসব কথার বলার মানে কি? চুপ কর তুই। আরো কত স্বপ্ন বাকি আমাদের। একটা ঢেঁড়সের মতো ছেলে খুঁজে তোকে বিয়ে দিব। তোর বিয়েতে আমি লুঙ্গি ডান্স করব। তোর কিউট কিউট দুইটা ননদ থাকবে, তারা দুজন আমাকে পাওয়ার জন্য ঝগড়া করবে। আরো কত স্বপ্ন, আর তুই কিনা এখনই মরে যাবি। আমার স্বপ্ন পূরণ হওয়ার আগে মরার কথা বললে তোর হাড্ডি গুড্ডি ভেঙে দিব একদম। সোহানা কিছু বলল না। কিছুক্ষণ পর শুধু একটা মুচকি এসে বলল, আমি তোর জন্য ওপারে অপেক্ষা করব ভাইয়া। তখনই পিছন থেকে কথা এসে আমাদের সামনে বসলো। সোহানা আর আমি হা করে তাকিয়ে আছি। এটা কি হয়ে গেল? আমাদের চোখে প্রশ্ন দেখে কথা বলল, আগেই বলছি সব কিছুকে সত্য বলে মেনে নিও না। ওই খাবারগুলো যদি খেতে তাহলে সাথে সাথে তোমরা মারা যেতে। আমি সময় মতো না আসলে এতক্ষণে পরপারে চলে যেতে। তখন আমি বললাম, আপনি যদি কথা হন তাহলে সে কে ছিল? আর কেনই বা আমাদের মারতে চায়? আমাদের অপরাধ কি? আপনাদের এত রিকোয়েস্টে ইউটিউব কুইট করতে পারলাম না, তো আপনাদের জন্য নতুন গল্প নিয়ে আসলাম। তো নতুন গল্প আপনাদের কেমন লাগছে অবভিয়াসলি কমেন্টে জানাবেন, আর পার্ট 2 লাগলে তো অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিডিওটা বেশি বেশি লাইক দিবেন, চ্যানেলে নতুন না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো পার্ট 2 লাগবে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখা হইব কালকে পার্ট 2 তে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।